আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন, ডক্টর প্লাস সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। আপনাদের জীবন সুস্থ হোক, সুন্দর হোক, এটাই কামনা করে ডক্টর প্লাস। আর ডক্টর প্লাসের হাত ধরে আমরা বহু সমস্যার যে শারীরিক সমস্যা তার সমাধান কিন্তু খুঁজে পাই, কারণ ডক্টর প্লাসের ডক্টরসরা, তাদের হাত ধরে আমরা বিভিন্ন সমস্যার সমাধান পাই। আমরা প্রত্যেক দিনেরই ডক্টর প্লাসের অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আমরা একটা শারীরিক সমস্যা নিয়েই কথা বলবো। তবে তার আগে ডক্টর প্লাসের অনুষ্ঠান টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন, ঠিক তেমনই দেখুন ইউটিউবেও। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে চলে যান এই মুহূর্তে, সেখানে লাইভ স্ট্রিম হচ্ছে ডক্টর প্লাসের অনুষ্ঠান। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটা দেখবেন। এছাড়া অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে ডক্টর প্লাসের অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। এবার আসুন, আজকে আমরা আমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেইটা শুরু করি। শারীরিক সমস্যা এমন একটা বিষয় যেটা হয়তো আমাদের প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ ভুগছেন কোনো না কোনো শারীরিক সমস্যায়। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বৃহদন্ত্রের প্রদাহ। কথাটা বেশ শক্ত হয়ে গেল না আপনাদের জন্য? আসলে সহজ ভাষায় বলতে গেলে কোলাইটিস। এই শব্দটা বোধহয় আমরা অনেকেই শুনেছি, এবং সম্যক ধারণা না থাকুক খানিকটা ধারণা বোধহয় আপনারও আছে। এবং সেই ধারণাটাই আমরা আজকে আরও অনেকটা বিস্তারিত জানব। কি হয় বিষয়টা, কেন হয়, এবং আয়ুর্বেদে বিশেষত তার কি সমাধান রয়েছে, সে সবটাই শুনবো। তবে তার আগে একদম যেটা বলে রাখার সেটা হচ্ছে, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, আপনারা নাম্বারটা নিন। ডক্টর রয়েছেন, তার সঙ্গে কথা বলুন। যিনি রয়েছেন আজকে ডক্টর প্লাসের আয়ুর্বেদ আচার্য ডক্টর সুপ্রকাশ তালুকদার। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার। শুরুতেই যেটা মানে বৃহদন্ত্রের প্রদাহ, আমি এটা বাংলায় বলছি তাই হয়তো এই শব্দটা মানুষের জন্য খানিকটা হলেও কঠিন হতে পারে, একদম। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি কোলাইটিস বলা হয় কোনো অসুবিধা নেই, সেটা মানুষ খুব ইজিলি বুঝতে পারছে। কিন্তু আমরা সাধারণভাবে যেটা বুঝি না সেটা হচ্ছে বিষয়টা গভীরভাবে কি হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোলাইটিস মানে পাশ্চাত্য নাম কোলাইটিস, আয়ুর্বেদ মতে হচ্ছে বৃহদন্তের প্রদাহ বা ব্যথা বা যন্ত্রণা বা জ্বালা বা একটা পেট মোচড় দিয়ে পায়খানা বেরোনো, একটা সিমটমও বলতে পারেন আপনি। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে খাদ্য খাবারগুলো গ্রহণ করছি, এই খাদ্য খাবারগুলো আমাদের কিছু অংশ অজীর্ণ হচ্ছে, কিছু অংশ আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে দিয়ে শরীরের মধ্যে আসছে, শরীর পরিচালনা হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু অপ্রয়োজনীয় খাদ্যের যে অপ্রয়োজনীয় অংশ, মানে যেটা আমরা জানি যে খাদ্যের তিনটে পার্ট, একটা পার্ট হচ্ছে আমার শরীরের কাজে লাগে, অর্থাৎ রস, রক্ত, মাংস এইগুলোতে কাজে লেগে চলে যাচ্ছে। আরেকটি পার্ট হচ্ছে আমাদের পায়খানা হিসেবে, আমাদের মল হিসেবে শরীর থেকে বের করে দেওয়া। আর একটা সূক্ষ্ম পার্ট হয়, রস বলে একটা বাত থাকে, সূক্ষ্ম পার্ট, যেটা আমি পরের দিকে এসে বলবো কেন এটা হয়, কেন কি করলে আপনারা এটা থেকে নিস্তার পাবেন। সেই জন্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোলাইটিস বা বৃহদন্তের প্রদাহে মোটামুটি বৃহদন্তের কাজ হচ্ছে শরীরের মল বা অপ্রয়োজনীয় পদার্থকে বাইরে নিষ্কাশন করা। এবং এটা যদি না হয়, বৃহদন্তের কাজ হচ্ছে এটা যদি না হয় তাহলে কী হবে? তাহলে বৃহদন্ত ইনফ্ল্যামেশন হবে, বা কোলাইটিস বা আইটিস মানে ইনফ্ল্যামেশন, বা ওখানে ইনফেকশন হবে, ফুলে যাবে এবং দপদপ করবে, জ্বালা পোড়া হবে। এবং এই যে বৃহদন্তের যে প্রদাহ, এইটাকে আমরা বলবো মূলত যে কোলাইটিস। এখন কোলাইটিস কেন হয়? কেন হয় বলতে গেলে বুঝতে হবে যে আমরা যে খাদ্য খাবারটা খাচ্ছি সেটা ভালো করে যদি চিবিয়ে না খাই, আমরা বলছি 22 থেকে 32 বার চিবিয়ে জলের মতো করে ফেলুন, করে তারপর গলাৎকরণ করুন, তাহলে ওটা আপনার শরীরের ভেতরের যে পাচকাগ্নি আছে, ওই যারা খাদ্য পাচিত হওয়ার পরে যে রস তৈরি হচ্ছে সেটা আমার রক্তের মধ্যে পৌঁছে যাবে এবং অপোজিট অংশ বৃহদন্তে এসে জমা হবে। বৃহদন্তের কাজ হচ্ছে ওখান থেকে একটা
মিউকাস মতো একটা বের হয় সেটা, এবং জলও বের হয়, এটা হচ্ছে ত্বরান্বিত করে যে শরীর থেকে কি করে বের করে দেওয়া যায়। এবং এই বের করে দেওয়ার ব্যাপারটা যদি না হয় তাহলে কি হবে, তাহলে ওইখানে ইনফ্ল্যামেশন হবে, ওখানে সমস্যা দেখা দেবে, এবং তাতে দেখা যাবে যে কনস্টিপেশন আসবে, তাতে ওইখানকার মলগুলো পচে বিষ তৈরি হবে, এবং ওই বিষ থেকে আমাদের শরীরের অন্যান্য প্রবলেম হতে পারে। এবং বৃহদান্তের মধ্যে যে ঝিল্লিগুলো আছে, এই ঝিল্লিগুলো যদি ক্রমশ নষ্ট হয়ে যায় বা মিউকাস মধ্যে থেকে যদি রস বেরিয়ে না আসে, তাহলে আমাদের মলটা শরীর থেকে বেরোতে পারবে না। এর জন্য আমাদের কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, দেখা যায় যে এটাকে মডার্ন মেডিসিনে বলা হচ্ছে যে এই কোলাইটিসকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে যে মিউকাস কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, আর এটা হচ্ছে ক্যাটারাল কোলাইটিস, মানে মিউকাস মেমব্রেন থেকে যে রসটা বেরিয়ে সেই অপ্রয়োজনীয় পদার্থ বা মলটাকে যে শরীর থেকে বের করে দেয় যে কাজটা, ওটার কাজই হচ্ছে মিউকাস কোলাইটিস। যদি না হয় তাহলে ওটা জমে যাচ্ছে, জমে গিয়ে পচছে, পচার পরে যে বিষ তৈরি হচ্ছে, তাতে কি হচ্ছে, এই ক্যাটারাল কোলাইটিসের যে ঝিল্লিগুলো থাকে, ওই ঝিল্লিগুলো পুরো নষ্ট হয়ে গিয়ে শরীর থেকে বেরিয়ে যায়, এবং ওখানে জ্বালা পোড়া এবং অত্যধিক ব্যথা, জ্বর ইত্যাদি আসতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস, এরপরে দেখা যাচ্ছে ওই যে বিষটা তৈরি, যে মলটা পচে যে বিষটা তৈরি হলো, ওই বিষটার প্রভাবে আমাদের শরীরের ওই বৃহদান্তের গাত্রে মিউকাস যদি বেরিয়ে গেল, ঝিল্লি বেরিয়ে যাচ্ছে, তাহলে এবার রইল কি, যখনই ওই পচে যে বিষটা তৈরি, ওই বিষটা ওখানে আলসার তৈরি করে দিচ্ছে। একদম স্যার, আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি, তারপর আমি আবার ডিটেইলসে আসছি। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি জামশেদপুর থেকে সমীর বলছি। নমস্কার, বলুন কি সমস্যা? আওয়াজটা খুব স্লো আসছে। অ্যাকচুয়ালি আমার মায়ের নিয়ে কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার মায়ের 2 বছর আগে সেরিব্রাল অ্যাটাক হয়, তো অনেকটা ইমপ্রুভ করেছিল, কিন্তু রিসেন্টলি একটা সমস্যা এসেছে। 2 মাস আগে ওনার পা বাথরুমে স্লিপ করে ভেঙে যায়, ডান পাটা। তো সেখানে মানে অপারেট করে রড লাগানো হয়েছে, এখন 1.5 মাস হলো, কিন্তু এখন চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। তো অ্যালোপ্যাথি ওষুধ আমি ছাড়াতে চাইছি, কি এমন ব্যবস্থা নেব যেটাতে সহজে উনি রিকভারি করতে পারে? ওনার এখন সমস্যাটা কি হচ্ছে? মেন সমস্যা কি? পায়ে ব্যথা নাকি অন্য কোনো কি সমস্যা? অ্যাকচুয়ালি কি সমস্যা উনি বেশি কষ্ট পাচ্ছেন সেটা যদি স্পেসিফিকভাবে বলেন। সমস্যাটা হচ্ছে যে পাটা, উনি ডান পাটা মুভমেন্ট করতে অনেকটা প্রবলেম হচ্ছে বেশ, আর বাঁ দিকে প্যারালাইটিস, বাঁ পাটা প্যারালাইটিস হওয়ার জন্য একটু উইক আছে। আচ্ছা, ঠিক। তাহলে এই ক্ষেত্রে মার বয়সটা কত বললেন আপনি? তো যাতে দুটো পায়ে স্ট্রেংথ পান, হ্যাঁ, আর বসে আছেন, খাওয়া দাওয়া করতে হচ্ছে, হ্যাঁ, ওই জন্য হজমের গন্ডগোলটাও হচ্ছে, প্রবলেম হচ্ছে। আপনি হজম টজম সবকিছুই হয়, সেটার জন্য আমি আপনাকে ফোন করলাম। মায়ের বয়স কত এখন? মায়ের বয়স 68 to 70। 68। আপনি জানেন যে আয়ুর্বেদে কিছু রসায়ন বা খুব স্টিমুলেটিভ কিছু ওষুধ আছে, যেগুলো হচ্ছে শরীরের প্রেশারটাকে নর্মাল করে দেবে এবং শরীরের শক্তিও এনে দেবে, যেটার নাম হচ্ছে, আমি রসায়নটা জানি না। না বলছি, আমি বলে দিচ্ছি আপনাকে, মানে রসায়ন যেগুলো হচ্ছে, একটার নাম হচ্ছে বসন্ত কুসুমাকার রস উইথ গোল্ড। এটা আপনি একটা করে সকালে টিফিন করে পরে খাওয়াতে পারেন। এবং মার যেহেতু তলপেটের কোনো যদি সমস্যা থাকে, যদি এই যে বললেন এক জায়গায় বসে থাকে বলে ভালো পায়খানা পরিষ্কার হচ্ছে না বা কিছু, সেই ক্ষেত্রে বলবো যে আরোগ্যবর্ধনী বটি 2টো করে 2বার খাওয়ার আগে খাওয়ান ওনাকে, খাওয়ার পরে মহাশঙ্খ বটি 2টো করে 2বার খাওয়ার পরে খাওয়ান, এবং সকালে টিফিনের পরে একটা করে মকরধ্বজ অথবা বসন্ত কুসুমাকার রস একটা করে ট্যাবলেট আপনি যদি খাওয়ান প্রতিদিন, আর রাত্রে শোয়ার সময় যদি ত্রিফলা গুগ্গুল 2টো ট্যাবলেট রাত্রেবেলা দিয়ে দেবেন, তাহলে মোটামুটি মাউথ টু রেকটাম এই প্যাসেজটা পুরো পরিষ্কার হয়ে গেলে বৃহদান্তের যে কোলাইটিস বা কোলনে যে মলটা জমে কনস্টিপেশন হয়, ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে উনি অনেক ভালো থাকবেন। বেশ,
আশা করছি আমরা খানিকটা হলেও টেলিফোনের মাধ্যমে যতটা সমস্যার সমাধান সম্ভব সেটা স্যার করলেন। তবে অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আপনারা যদি আরও সমস্যার সমাধান চান সরাসরি ডক্টর প্লাসে আসতে পারেন। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখানে আসুন এবং সমস্যার সমাধান নিয়ে যান। আরও একজন দর্শক বন্ধু স্যার রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দুজনকে। একটু জোরে বলবেন ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি দুজনকে নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার। 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 বলছি আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম গীতা সাহা। বেশ, এবার সমস্যা বলুন। বলছি আমার পায়ের তলা খুব যন্ত্রণা করে, ডান পায়ের তলার মাঝখানটা যন্ত্রণা করে খুব। তার যন্ত্রণার থেকে একদম পায়ের হাঁটুতে উঠে যায়। আচ্ছা আর ওই সঙ্গে বাথরুমও হয়ে যায়, আচ্ছা মানে খুবই কষ্ট হয়। আচ্ছা, বয়স কত বললেন? বয়স 53। 53 বছর বয়স। তার মানে কি 55? হ্যাঁ, তার মানে হ্যাঁ, তার মানে আপনার শরীরের অলরেডি ক্ষয় আরম্ভ হয়েছে, তার মানে শরীর দুর্বল হতে আরম্ভ করেছে। এই প্রসঙ্গে বলি, যেহেতু আপনি সোদপুরের কাছাকাছিই থাকেন, যদি সম্ভব হয় তাহলে আমার কাছে সরাসরি এসে আপনি ডক্টর প্লাসে দেখাতে পারেন, 1 নম্বর কথা। যদি না পারেন তাহলে কি করবেন? তাহলে ওই যেমন আগের ইয়েতে বললাম, আরোগ্যবর্ধনী বটি 2টো করে 2বার খাওয়ার আগে খাবেন, সুতশেখর রস 2টো করে 2বার খাবেন, আর ত্রিফলা গুগ্গুল রাত্রেবেলা 2টো খেয়ে নেবেন। এতে কি হবে, আপনার শরীরের যে ম্যাক্সিমাম যে সমস্যা এটা মিটে যাবে। এবং পায়ের তলায় এবং নাভিতে সর্ষের তেল দিয়ে বসে সকালে চান করবেন, আর চানের পরে 1 গ্লাস জল পান করবেন। হ্যাঁ, এগুলো আপনার কথাটা শুনে আমি এগুলো করি। হ্যাঁ, আর ধনে ভাজা গোলমরিচ খান। খাচ্ছেন এগুলো? না, ওটা খাচ্ছি না, যদি বলি তাহলে সবই যদি করছেন তাহলে ধনে ভাজা গোলমরিচটাও সঙ্গে করুন। ধনে ভাজা হাফ চামচ করে দিনে 3 বার খাওয়ার পরে খান, আর গোলমরিচ সকালে 6টা, দুপুরে 6টা, রাত্রে 6টা, একটা করে খাবারের সাথে চিবিয়ে খেয়ে নিন। আর রাতের খাবারটা সন্ধ্যের মধ্যে যদি সেরে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। পটিটা ভালো পরিষ্কার হয় না। ওই তো সেই জন্য ত্রিফলা গুগল দিলাম, 2টো রাত্রেবেলা ত্রিফলা গুগল রাত্রেবেলা খেয়ে নেবেন। আর সবচেয়ে ভালো হয়, আপনি তো আমরা আগেও আমাকে ফোন করে বলেছেন কথা, আপনার সবচেয়ে ভালো হবে সোদপুর থেকে এইখানে বিরাটিতে আসা, খুব কাছাকাছি, খুব বেশি সমস্যা না, একবার চলে এসে দেখে নিতে পারেন। আমি না হাঁটতে পারি না, জানেন ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, আসলে এই বয়সে আপনার নাড়ি ধরে চিকিৎসাটা যদি না করা যায় তাহলে বুঝতেই পারছি না আপনার ভেতরে স্ট্রেংথ কেমন আছে, ঘুম কেমন হয়, হ্যাঁ, রক্তের পরিমাণ কেমন আছে, এগুলো সব আমরা সামনাসামনি আসলে এগুলো সব দেখে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে হেল্পলাইন যে আছে না, ওখানে ফোন করে জিজ্ঞেস করে নিন কি ভিজিটে আছে না আছে, সব ওনারা বলে দেবেন। বেশ, আপনারা সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, এই মুহূর্তে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। এছাড়া যদি ডক্টর প্লাসে ভিজিট করতে চান, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, চলে আসুন। আর বিভিন্ন যাবতীয় যে প্রশ্ন আপনাদের রয়েছে যে ডক্টর প্লাসে কীভাবে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার রয়েছে নিচে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেগুলো নিন এবং সেখান থেকে সরাসরি যোগাযোগ করুন যে কোন সময় ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন, সেই সময় আসুন। অবশ্যই ডক্টর প্লাস সমস্যার সমাধান করবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি নদিয়া থেকে বলছি। আপনার নামটা বলবেন নদিয়া স্যার? চাকদা থেকে বলছি। হ্যাঁ, নদিয়া চাকদা থেকে বলছি। আমার এই নদিয়া চাকদা, আমার বয়স 60 বছর, আমার পায়খানাটা ক্লিয়ার হয় না। আচ্ছা আচ্ছা, তা পায়খানা ক্লিয়ার না, রাত্রেবেলা কখন খাওয়া দাওয়া করেন? রাত্রে এই 9টা-10টা। না, 9টা-10টা করলে কোনোদিনই ক্লিয়ার হবে না, ঠিক আছে? আপনাকে অন্তত সন্ধ্যের আগেই রাতের খাওয়াটা খেয়ে নিতে হবে। আর যদি রাতে আবার খিদে পায় তাহলে মুড়ি আর তরকারি একটু খেয়ে নেবেন, বা জল মুড়ি একটু গুড় খেয়ে নিলেন। কিন্তু আপনি যে রাত 10টা, 10:30টার সময় খাওয়া দাওয়া করছেন, সেটা তো বৃহদান্তে গিয়ে পচে গিয়ে কনস্টিপেশন তৈরি হচ্ছে, যার জন্য পায়খানা পরিষ্কার হচ্ছে না। আর আপনি দিনে মানে যত খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবেন, তত আপনার কনস্টিপেশন আপনার কাছ থেকে দূরে থাকবে। আর যদি রোগ হয়ে গেছে যখন, তাহলে আপনি যদি সম্ভব হয় ডক্টর প্লাসে এসে দেখা করতে পারেন, আর না হলে আরোগ্যবর্ধনী বটি 2টো করে 3 বার খাওয়ার আগে খাবেন, মহাশঙ্খ বটি 2টো করে 3 বার খাওয়ার পরে খাবেন, ত্রিফলা গুগ্গুল রাত্রেবেলা 2টো গরম জল দিয়ে খেলে খুব ভালো হবে। আর সকাল সকাল চান করবেন, আর চানের নিয়ম তো আপনি জানেন, বসে চান করবেন, পায়ের তলায় নাভিতে তেল দেবেন, স্নানের পরে 1 গ্লাস জলও পান করবেন।
বেশ, আমি আবারও বলছি, যেহেতু ফোন সেহেতু হয়তো আমরা ডাক্তাররা চাইলেও হয়তো সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয়, তাই অবশ্যই ডক্টর প্লাসে আসতে হবে আপনাদের। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, চলে আসুন এবং সমস্যার সমাধান করুন। তাছাড়া হেল্পলাইন নাম্বার রয়েছে, ডক্টর প্লাসের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেগুলো নিন, সাহায্য পাবেন ডক্টর প্লাসে আসার ক্ষেত্রে এবং যাবতীয় যা প্রশ্ন আপনাদের রয়েছে ডক্টর প্লাস সম্পর্কিত সেই উত্তর খুঁজতে। চলুন আমরা যে ডিটেলসে ছিলাম, স্যার আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে কেন এটা হচ্ছে আর এটাকে যাতে না হয় তার জন্য আমাদের কী ব্যবস্থা নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঘুম থেকে সকালবেলা উঠছেন, আর আমরা জানি কি সূর্য যখনই ভোরবেলা উঠে পড়বে তখন আমাদের শুয়ে থাকা উচিত না, তখন আমাদের পরিবেশের যে বায়ুটা রয়েছে সেই বায়ুটার মধ্যে একটু চলাফেরা করলেই আপনার পায়খানা বেগ এসে যাবে। সেই জন্য কি করতে হবে, পায়খানা বাথরুম সেরে এসে পায়ের তলায় নাভিতে তেল দিয়ে বসে চান করে নিলেন, চানের পরে এক গ্লাস জল পান করলেন, এরপরে আপনি একটু যদি কিছু ব্যায়াম ট্যায়াম কিছু করতে চান করে নিলেন। সকালে টিফিনের সাথে যদি গোলমরিচ খান, খাওয়ার পরে যদি ধনে ভাজা খান, দুপুরেও ঠিক তেমনি খাবারের সঙ্গে গোলমরিচ, আর খাবার পরে হচ্ছে ধনে ভাজা, আর রাতের খাবারটা সন্ধ্যের মধ্যে যদি কমপ্লিট করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে এই কোলাইটিস বা বৃহদন্তের প্রদাহ কখনোই আসবে না। বেশ স্যার, একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, স্যার আপনার কথা স্পষ্ট নয়, যদি একটু স্থান পরিবর্তন করেন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন সেটাও বলবেন। হ্যাঁ এটা আমি পাথর প্রতিমা থেকে বলছি, 24 পরগনা পাথর প্রতিমা থেকে বলছি। হ্যাঁ, বেশ, বলুন কি সমস্যা। মানে সমস্যা মানে পায়খানা হয়নি, ঔষধ খেলে পায়খানা হয় আর ঔষধ না খেলে পায়খানা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো একটু আগে একজন এরকমই একই কথা বলেছেন নদিয়া থেকে, যে ওনারও পায়খানা ভালো পরিষ্কার হয় না। তাহলে একটু আগে আমি বললাম নিশ্চয়ই আপনি ছিলেন, তাহলে আপনাকেও সেই একই মতে চলতে হবে এবং দিনের বেলায় যা খাওয়া দাওয়া সব করে ফেলবেন এবং রাতে অল্প কিছু হালকা জাতীয় সহজপাচ্য কিছু খাবার দাওয়া খাবেন। কোনো রকম যদি নেশা যদি কিছু থাকে, আপনি মহিলা হয়তো কোনো নেশাই আপনার নেই, পান পাতা 2টো করে পান পাতা দুপুরে খাওয়ার পরে, রাত্রে বা সন্ধ্যের সময় খাওয়ার পরে 2টো পান পাতা চিবিয়ে খেয়ে নিলে কোলাইটিসের জন্য যে আপনার ক্রিমি বা ব্যাসিলারি ডিসেন্ট্রি যেটা হচ্ছে অনেকটা কম থাকবে এবং কনস্টিপেশন হবে না, পায়খানাও ভালো পরিষ্কার হবে। আর ওষুধ তো বারবার করে বলছি যে আরোগ্যবর্ধনী বটি, ওটা কী করবে না লিভারের কাজ করবে এবং মহাশঙ্খবটি অম্বল গ্যাস অ্যাসিডিটি হতে দেবে না এবং ভালো হজম হবে। এবং ত্রিফলা গুগ্গুল রাত্রেবেলা খেলে একটু গরম জল দিয়ে খাবেন, তাহলে পায়খানাটা ভালো পরিষ্কার হয়ে যাবে, তাহলে কনস্টিপেশন রইল না। তাহলে এইভাবে যদি আপনি প্রতিনিয়ত চলতে থাকেন তাহলে আপনার কাছে কোনো রোগ আসবে না। বেশ, একদমই তাই। স্যার, কোলাইটিসে আয়ুর্বেদ কি কি ধরনের চিকিৎসা, মানে যে লক্ষণগুলো আমি দেখব আমার শরীরে হচ্ছে, প্রথমত তো সেই লক্ষণগুলো কি এবং কোন লক্ষণ পর্যন্ত পৌঁছলে, মানে সাধারণভাবে তো আমরা বুঝতেই পারি না যে কি হচ্ছে, কোন লক্ষণটায় পৌঁছলে আমার ডাক্তারকে ভিজিট করা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে আমি যেটা খাচ্ছি যদি হজম ভালো না হয়, অজীর্ণ, ফার্স্ট কজ হচ্ছে অজীর্ণ। দ্বিতীয় হচ্ছে বৃহদান্তে গিয়ে মলটা জমে যাচ্ছে এবং কনস্টিপেশন এসে যাচ্ছে, এবং তাতে কি হচ্ছে যখনই আমার একদিন অন্তর একদিন পায়খানা, 2 দিন 3 দিন অন্তর পায়খানা হচ্ছে, তখনই বুঝতে হবে যে আমার বৃহদান্তে মল জমে যাচ্ছে, মানে আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য আরেকটা মানুষের সমস্যা হচ্ছে যে জল তেষ্টা মানুষের কম পায়। যাদের জল তেষ্টা কম পায়, জলটা ঘন্টায় হাফ গ্লাস করে যদি আমরা কেউ জল খাই তাহলে সেটা খুব ভালো। তবে খাবারের সঙ্গে কোনো রকম জল খাওয়া উচিত না। খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে যদি আমরা জল খাই তাহলে খুব ভালো। আর বজ্রাসন বলে আমাদের যে যোগ আছে, যোগ প্রাণায়ামের মধ্যে বলবো না এটা, মানে এটা হচ্ছে বলবো আসন, মানে আপনি যদি বজ্রাসনে বসেন খাওয়া দাওয়ার পরে 5 মিনিট, তাহলে আপনার অজীর্ণটা অনেক ইজি হয়ে যাবে, মানে অজীর্ণ থাকবে না এবং অ্যাসিডিটিও থাকবে না, তাহলে আপনার কনস্টিপেশনও থাকছে না, তাহলে কোলাইটিস থাকবে না। এইভাবে আমি বলতে পারি যে আপনি যদি করেন। আর ধনে ভাজা গোলমরিচ তো খেলে পায়খানা তো পরিষ্কার হবেই এবং লিভার
যকৃৎ, এই লিভার এবং যকৃৎ সেম কথা, বাংলা আর ইংরেজি। আর হচ্ছে প্যাঙ্কিয়াস, স্প্লিন, যত এর মধ্যে কিডনি, যা আমার ভেতরে অর্গানগুলো আছে, সব অর্গানগুলোকে ভালো রাখার জন্য অবশ্যই ধনে ভাজা গোলমরিচ এবং সকালে স্নান করা উচিত। একদম। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া জেলার আরংঘাটা থেকে বলছি। নমস্কার, বলুন কি সমস্যা? আমি নদিয়া জেলার আরংঘাটা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনার সমস্যা বলুন। সমস্যা বলতে আমি এই যখন বাথরুম করি, বাথরুম করার সময় জলের উপর বাথরুম করলে, বাথরুম করার সময় জলের উপরে একটা চুন মতো পড়ে, এইটা চুনের মতো দেখায়, আচ্ছা, এটা কি? এটা অ্যাকচুয়ালি আপনি স্টুলের রুটিনে, মানে এই প্রসঙ্গে বলি যে যদি স্টুলের রুটিন এক্সামিনেশান আর হচ্ছে লিভার ফাংশন টেস্ট এবং হিমোগ্লোবিন বর্তমানে কত আছে এটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা আপনার কনস্টিপেশন আছে কি না, আর আপনার মধ্যে জিয়ারিয়া, ক্রিমি, হুকাম, অ্যামিক ডিসেন্ট্রি আছে কি না, সবই আমার কাছে জানা হয়ে যাবে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে আপনার এই সমস্যাটা থাকবে না। এটা সম্ভবত আমশারই একটা প্রকারভেদ বলতে পারেন, মানে ব্যাসিলারি ডিসেন্ট্রি যেটা হয় না, হ্যাঁ, সেরকম টাইপেরই কিছু হবে। কিন্তু পরীক্ষা না করলে, মানে স্টুলের রুটিন এক্সামিনেশন না করলে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ওটা। বেশ, আর এই সমস্ত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার জন্য আবারও ডক্টর প্লাস রয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। আপনারা আসুন ডক্টর প্লাসে। স্যার, কোলাইটিসে আমি যেটা জানতে চাইছি যে আমরা তো প্রত্যেক দিন একটা রুটিনের মধ্যে থাকি, বেশ, সেই রুটিনটা যখন আমরা নিজেরা চেঞ্জ করে ফেলি, ব্রেক করে ফেলি, কারণ আমরা বেশিরভাগ সময় কর্মের জন্য বাইরে থাকি, বাইরের খাবার খেতে হচ্ছে, ঠিক সেই সময়টা সেটা কতটা হার্মফুল, মানে আমাদের প্রত্যেক দিনের রুটিন আমাদেরকে কতটা হার্ম করছে? ব্যাপারটা হচ্ছে আমরা সহজপাচ্য খাদ্য যদি না খাই, যদি সিজনাল ফ্রুটস যদিও না খাই, তাহলে আমাদের এই রোগটা আরও চেপে বসবে। কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম বেশি করে ভাত খেয়ে ফেলি, যা খিদে না পেলেও আবার খেয়ে ফেলছি, মানে অজীর্ণটা হচ্ছে মেন ব্যাপার। এবং অপক্ক অন্নরস আমার শরীরে জমে যাচ্ছে, এবং তলপেটে মলটা যদি বাইরে বেরিয়ে না যাওয়া পর্যন্ত কোনো মতেই খাওয়া উচিত না। এবং তীব্র খিদে না পাওয়া অবধি আমাদের উচিত সবসময় সে সময় একটু যদি লেবু গরম জল বা লেবুর শরবত বা ঘোল এই ধরনের জিনিস যদি খাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা স্যার, এই বিষয়টা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে? মোটামুটি যদি এই 3 রকম কোলাইটিসের মধ্যে যদি লাস্ট স্টেজে আপনি যান, তখন আপনার ক্যান্সার পর্যন্ত এর থেকে আসবে। এবং এখানে অপারেশন করা হয়, কি হয় যে ওই পোর্শনটা, বৃহদান্ত্রের ওই পোর্শনটা কেটে, যেখানে আলসার হয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই আর তার আগের পোর্শন তো আপনাকে প্রথমেই বলছে তো যে আপনার অ্যামিক ডিসেন্ট্রি আছে, ব্যাসিলারি ডিসেন্ট্রি আছে, আপনার কনস্টিপেশন আসছে, তখনই আপনাকে সতর্ক হয়ে নিতে হবে যে পরের স্টেজগুলোই মানে আলসারেটিভ কোলাইটিস যাতে না হয় সেইখানে আমায় যেতে হবে। অতএব সহজপাচ্য খাওয়া দাওয়া করা, ফাস্টফুড জাতীয় খাবার একেবারে না খাওয়া, সন্ধ্যের পরে একেবারেই না খেতে পারলে বেশি ভালো, দিনে মানে খেয়ে নিলে অগ্নিবলটা বেশি আমার থাকবে, সহজপাচ্য জিনিসগুলো খাবো। এবং সিজনাল ফ্রুটস, বিশেষ করে যদি একটু শসা, পেয়ারা এই ধরনের যদি আমরা যদি খাই, তাহলে ওরা নিজের রসে নিজে হজম হয়ে যাবে। আর যত রান্না করা খাওয়া দাওয়ার আপনি বেশি করে খাবেন, তত আপনার কষ্ট বাড়বে। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে ফলমূল, মানে সরাসরি গাছের খাবারগুলো আমাদের পক্ষে খুব ভালো। আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে বাঙালিরা তো মানে ভোজন রসিক, তো তাদের সারা দিনের একটা রুটিন থাকে খাওয়া দাওয়ার, মাছ মাংস, মানে ভরপেট তারা খাওয়া দাওয়া করতে পারে, খুব ভালো খাক না, অসুবিধা কিছু নেই। কিন্তু সেটা দিনের বেলা সূর্য থাকাকালীন, মানে যখন আমার মাথার উপর সূর্য থাকবে তখন আমার সিক্রেশনগুলো ভরপুর থাকবে, সেই সময় যা খাবো মোটামুটি হজম হবে। যদি আপনি 22 থেকে 32 বার চিবিয়ে খান, মানে বলছে জল চিবিয়ে খেতে বলছে, তারপরে জলের মতো পদার্থকে আপনি তৈরি করে ফেলুন, করে আপনি স্টোমাকে পাঠান, তাহলে আপনার এই কোলাইটিস কখনো হবে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কোন কোন খাবারগুলোকে আমরা নিজেদের সেফটির জন্য বাদ দিতে পারি যে এটা যেন না হয়? আমি সবসময় বলবো সহজপাচ্য খাবার বলতে কি, যে আমি ডিম বাদ দিতে বলছি। কেন ডিমকে বাদ দিতে বলছি? ডিম হচ্ছে হাই প্রোটিন, একে ভাঙা খুব মুশকিল, মানে খুব কুস্তি করে ব্যায়ামবীর তারাই একমাত্র এটাকে ভাঙতে পারে। না হলে ডিম ডাইজেস্ট হওয়ার পর রস হয়, রক্ত হয়, মাংস হয়, মেদ হয়, তারপরে স্টেজগুলো যায় না, যার জন্য আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের নাদের শুধু চেহারা হচ্ছে, দৌড়তে পারছি না, ব্রেনে মানে ব্রেন ডাল হচ্ছে, ভালো পড়াশুনো হচ্ছে না। আর
একটু দৌড়তে বললে হাঁপিয়ে যাবেন। এবং থাইরয়েডের প্রবলেমটা মূলত ডিম থেকেই আসছে, ওই জন্য বলি ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কস এই তিনটে যদি বাদ দিয়ে দেন আপনার মানে দৈনন্দিন খাবারের মধ্যে থেকে, তাহলে খুব ভালো। এই কলাইটিসের ক্ষেত্রে হ্যাঁ বলুন, যেটা বলছেন। মানে আরেকটা হচ্ছে যে নেশা, আজকাল তো পান খাওয়া ভালো, কিন্তু পানের সঙ্গ কোনো কিছু থাকবে না। আচ্ছা, মানে পান পাতাটার সাথে পান পাতার সাথে কিছু থাকবে না। পান পাতা একাধারে আমার কৃমিনাশক, হজম কারক। তাহলে হজম যদি আমার করিয়ে দেয় আর যদি কৃমি নাশ করে দেয়, তাহলে আমার যে বৃহদান্তে গিয়ে যে কৃমি তৈরি হচ্ছে সেই কৃমিগুলো তাহলে মরে যাবে, অপ্রয়োজনীয় কৃমি, এবং আমার ভালো সহায়ক, ওটা মেডিসিনের মধ্যে আপনি ফেলতে পারেন পান পাতাকে। কিন্তু আদার্স যে যেমন মদ, গাঁজা, ভাং, এসব যে বিড়ি, সিগারেট যারা খান বা অতিরিক্ত চা পান করেন যারা, তাদের পক্ষে এগুলো ত্যাগ করা উচিত। এবং খিদে না পেলে একেবারেই খাওয়া উচিত না। আর যখনই খাবো মন দিয়ে খাবো, আর খাবারের সাথে জল তো একদম খাবো না। আর জল যখন খাবো মন দিয়ে জলটা খাবো, তাহলে আমার কাজে লাগবে। স্যার, আয়ুর্বেদে এই কোলাইটিসের যে চিকিৎসা রয়েছে, একদম ফাইনাল ট্রিটমেন্ট সেটা কি হতে পারে? ফাইনাল ট্রিটমেন্ট বলতে আপনার অগ্নিবলকে বাড়াতে হবে। আর অগ্নিবল বাড়াবার জন্য আরোগ্যবর্ধিনী বটি দিলাম। আচ্ছা। এবং অম্বল, গ্যাস, অ্যাসিডিটি যাতে না হয় তার জন্য ধনে ভাজা আছে, গোলমরিচ আছে, সঙ্গে মহাশঙ্খ বটি অথবা সুতশেকর রস আছে। এবং পায়খানা যাতে বেরিয়ে যেতে পারে, বৃহদান্তে পচে যাতে মল পচে কনস্টিপেশন না হতে পারে তার জন্য, এবং বিষ যাতে তৈরি যাতে না হতে পারে তার জন্য ত্রিফলা গুগল কী করবে, ভেতর থেকে মলগুলোকে বের করে দেবে। কিন্তু এটা সাময়িক হলো, কিন্তু এটা দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে আপনি মেডিসিন নির্ভর হয়ে গেলেন। কিন্তু আমি চাইবো মেডিসিন নির্ভর না, মেডিসিন ছাড়া আপনি যদি আপনার এই দেহটাও একটা যন্ত্র, এটাও একটা মন্দির, একে যত্ন করার জন্য আপনি যদি আমার কথা অনুযায়ী সকাল থেকে যদি একদম সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত কথা শুনে চলেন, তাহলে আপনার কোনো সমস্যা আসবে না। বেশ। স্যার, এই কোলাইটিস যাদের হয়ে যাচ্ছে, ধরুন যারা একটা স্টেজ অবধি পৌঁছে গেছে যেখানে ট্রিটমেন্ট না হলে আর বোধহয় এটা নিজে থেকে ঠিক হওয়ার মধ্যে পড়বে না, সেই সময় তারা কি করবে? তাদের খাদ্যাভ্যাস, কারণ তাদের তো একটা রুটিন থেকেই গিয়েছে, সেই রুটিনটা থেকে তারা কিভাবে বেরোবে? প্রথম কথা হচ্ছে যাদের অজীর্ণ আছে তাদের ক্ষেত্রে চিড়ে এবং রুটি খুব হার্মফুল, হজমই হবে না তাদের পক্ষে, আর কনস্টিপেশন বাড়বে। আর কনস্টিপেশন হচ্ছে এই ডিজিজটার মূলে হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হচ্ছে বৃহদান্তে তার নিজের কাজ করতে পারছে না। আচ্ছা। আর বৃহদান্তে বললাম যে 3টে পার্ট আছে, এই 3টে পার্টের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম পার্টটা বৃহদান্তে একটা পিচ্ছিল পদার্থ যে রস আসছে সেটা অপ্রয়োজনীয় পদার্থকে বাইরে বের করে দিতে পারছে, এটা ওর বৃহদান্তের কাজ। কিন্তু উনি ওটাও করতে পারলেন, বৃহদান্ত এটা করতে পারলো না। এবার কি হবে? না করার জন্য, না করার জন্য যে সমস্যাটা আসবে, কনস্টিপেশন এসে যাবে। কনস্টিপেশন এসে যাওয়ার পরেই আপনার দ্বিতীয় স্টেজ, তাতেও যদি আপনি ঠিক না হন তৃতীয় স্টেজে এসে যাবে। অতএব লাইফস্টাইল ডিসঅর্ডারের মতোই এটা একটা রোগ, আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে, আর সহজপাচ্য খাওয়া দাওয়া খেতে হবে, এবং খিদে না পেলে খাওয়া উচিতই না। আর সপ্তাহে না, অন্তত 15 দিনে একদিন যদি উপবাস থাকা যায়, যদি ফল খাওয়া হোক, জল খেয়ে হোক, তাহলে খুব ভালো হয়। বেশ, মানে আমরা বোধহয় আজকে একদম পিন পয়েন্ট সবটাই বুঝলাম, সবটাই জানলাম। শুধু বৃহদান্তের প্রদাহ বা কোলাইটিসের জন্য নয়, আমাদের নিত্যদিনের কীরকম আমাদের রুটিন হওয়া উচিত সেটাও একটা বেসিক কিছু রুটিনও আমরা পেয়ে গেলাম। আশা করছি আমরা প্রত্যেকেই সেটা ফলো করব এবং সুস্থ থাকবো, ভালো থাকবো। তাছাড়া ডক্টর প্লাস তো রয়েছেই, যে কোনো সমস্যা, শারীরিক সমস্যার সমাধানের জন্য ডক্টর প্লাসে আসুন। আজকের জন্য ডক্টর প্লাসের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান